আপনাদের সকলকে বাংলা গল্পভূমিতে স্বাগত জানাচ্ছি। আমি আবার ফিরে এসেছি একটা নতুন গল্প নিয়ে। গল্পটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি গল্পটাকে ভালো লাগে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকে আমি যে গল্পটা পড়তে চলেছি সেটার নাম হলো মুক্তোর মালায় দুটো হীরের টুকরো। লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। তাহলে শুরু করছি। 16ই মে দিনটা যাতে কিছুতেই ভুলে না যায়, এজন্য গত 7 দিন ধরে ভাবনার অন্ত ছিল না গার্গীর। 16ই মে তার কলেজের বান্ধবী রিমার জন্মদিন। কলেজে যে কজন ছাত্রীর সঙ্গে সে সমমনস্কতা অনুভব করে, তার মধ্যে রিমা অন্যতম। অবস্থাপন্ন ঘরের মেয়ে হলেও সে ভারী সরল আর সাদাসিধে। অহংকারী তো নেই, বরং বেশ খোলামেলা মনের, আর মেধাবী তো অবশ্যই। তার চেয়েও বড় কারণ ছিল রিমা সাহিত্য ভালোবাসে। এসব ছাড়াও গণিতে অনার্সের ছাত্রী হয়েও গার্গীর মতো সেও ইতিহাস, রাষ্ট্রনীতি, এমনকি অর্থনীতির বই পড়তে পছন্দ করে। গার্গীর নিজের জন্মদিন 29 নভেম্বর। সেদিনটা কোনোদিনই তেমন ঘটা করে পালন হয়নি, বরং এমন 2-1 বছর গেছে যেদিন সকাল থেকে চনমনে থেকে গার্গী অপেক্ষা করেছে নিশ্চয়ই হয়তো তার মা কিংবা দাদা সুশোভন যে কোনো সময় লাফিয়ে উঠবে এবং বলবে যে, ওহো, আজ যে মিতুনের জন্মদিন। কিন্তু কি আশ্চর্য, শেষ পর্যন্ত মনেই পড়েনি কারোর। রাতে খেতে খেতে গার্গী সে কথা বলতেই মা জিভ কেটে বলেছেন, ইস, তাই তো, আগে বলিসনি কেন? তাহলে অন্তত একটু পায়েস করতে পারতাম। আসলে গার্গীর মনে হয় ছেলেবেলায় তার বাবা মারা না গেলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। বাবা থাকলে নিশ্চয়ই খুব ধুমধাম করে প্রতি বছর 29 নভেম্বরটা ঝলমল করে উঠত এক অন্য আলোয়। সেই কারণেই গার্গী পই পই করে ভেবে রেখেছিল অন্তত তার কলেজের বান্ধবীর জন্মদিনে খুব হইচই করবে এবার সবাই। মানে গ্রীষ্মের ছুটির মধ্যে রিমা যে 4 জন বান্ধবীকে নেমন্তন্ন করতে পেরেছে, সেই দেবলীনা, ইন্দ্রাণী, অবন্তিকা আর গার্গী, মোটামুটি কাছাকাছিই থাকে। তাদের বাড়ি থেকে রিমাদের চারু মার্কেটের বাড়ি খুব একটা দূরত্বের নয়। একটু রাত হলে বাড়ি ফিরতে অসুবিধে হবে না। অতএব একটা দিন সবাই মিলে জোর আড্ডা, হইচই আর খাওয়া দাওয়া। আসলে তাদের কলেজের কোনো বান্ধবীর জন্মদিনে এই প্রথম আমন্ত্রণ পেয়েছে বলেই একটা অদ্ভুত রোমাঞ্চ ঘিরে ধরেছে গার্গীকে। তাই যে গার্গী মোটেও সাজে না, সেও একটা তুতে রঙের ঝলমলে সাউথ ইন্ডিয়ান পরে, সঙ্গে ম্যাচিং ব্লাউজ আর একই রঙের টিপ। কানে ইমিটেশনের দুলেও সেই রঙের পাথর ঝুলিয়ে বেশ সেজে গুজে বেরিয়ে পড়ল তাদের জুবলি পার্কের বাড়ি থেকে চারু মার্কেটের উদ্দেশ্যে। তার রং খুব একটা ফর্সা নয়, খুব একটা রূপসী যে তাও নয়, তবু একটা 18-19 বছরের মেয়ে সেজে গুজে রাস্তা দিয়ে হেঁটে গেলে কেউ না কেউ এক আধ তো তাকাবেই। বিশেষ করে যে মেয়ে রোজ সালোয়ার কামিজ পরে ঘোরাফেরা করে, হঠাৎ একদিন শাড়িতে প্রমোশন নিলে তাকে তো একটু এক্সট্রা রূপসী মনে হবেই। গার্গী সেই রকমই রোমাঞ্চিত হয়ে বেশ পুলকিত মনে রিমাদের বিশাল দোতলা বাড়িটার লন পেরিয়ে বারান্দায় উঠতে উঠতে দেখল এক এলাহি কাণ্ড। বারান্দা থেকে টুনি বাল্বের টব, ছাদ থেকেও দেওয়াল বেয়ে নেমে এসেছে নানা রঙের টুনি বাল্বের ঝুড়ি। মস্ত লিভিং রুমটায় বেলফুলের ঝালর মম করছে চমৎকার সুবাস ছড়িয়ে।
এ কোণে ও কোণে বড় বড় ফ্লাওয়ার ভাসে উপচে পড়ছে কত রঙের গোলাপ, চন্দ্রমল্লিকা, গ্ল্যাডিওলি আর ঝাউ পাতার রাস। অত বড় ঘরটায় তখন হাসির কল্লোল বয়ে যাচ্ছে, সমবেত উল্লাস আর টুকরো টুকরো কথাও। রিমাকে ঘিরে তৎক্ষণে দেবলীনা, ইন্দ্রাণী আর অবন্তিকা। তাছাড়াও রিমার প্রিয়জন আর আত্মীয়রা ছড়িয়ে ছিটিয়ে গল্প করছেন বেশ জোর। বাচ্চারা সব অন্য একটা ঘরে খেলায় মত্ত। গার্গীকে দেখেই রিমা হাহা করে উঠল, কিরে গার্গী, তোর এত দেরি? রিমাও আজ দারুণ সেরেছে, একটা রানী কালারে চড়ি ঘাগরায়, তাতে আবার জরির রকমারি কারুকার্য, ছোট ছোট আয়নাও ফিট করা তাতে। রিমার গড়ন একটু লম্বা ধরনের, দেখতেও ভারী সুন্দর। মাথায় প্রচুর চুল বলে তার লাল আপেদের মতো গাল দুটোর একটা অন্য আভা। তার এত স্বাদ সত্ত্বেও যে ব্যাপারটার জন্য তাকে আজ রূপকথার পরি মনে হচ্ছিল, তা হলো তার গলায় আজ ঝুলছে ছকমকে লকেটোলা একটা চমৎকার মালা, যার পুঁতিগুলো এতই চমৎকার যে গার্গী হঠাৎ বলে বসল, এ তো একেবারে মুক্তের মতো। মতো নয় রে, এগুলো আসল মুক্ত। আর মাঝখানে যে লকেটটা দেখছিস, তাতে দুটো হিরে অন্ধকারে ছকমক করে বলে ইন্দ্রাণী রোম সংশোধন করে দিল তার স্টাইলিশ কণ্ঠস্বর। ইন্দ্রাণী সব ব্যাপারেই তার পাণ্ডিত্য জাহির করার চেষ্টা করে, যদিও সবাই জানে সে একটু বোকায়। দেবলীনাও গার্গীর দিকে তাকিয়ে একটু অবজ্ঞার হাসি হাসল। কত দাম জানিস নেকলেসটার? রিমা তাকে থামিয়ে দিয়ে পট করে তার দামি হাতটা খুলে এগিয়ে দিল গার্গীর দিকে। পরে দেখ না কেমন দেখায়। এদের সবার একবার করে ট্রায়াল দেওয়া হয়ে গেছে। গার্গীর আবার অন্যের জিনিস পরাটা একেবারেই পছন্দের নয়। সে তৎক্ষণাৎ ঘাড় নেড়ে নিবৃত করল, না রে, অত দামি নেকলেস গলায় পড়তে ভয় করবে আমার। দেবলীনা ইন্দ্রাণী দুজনেই হেসে উঠল গার্গীর কথার ধরনে। অবন্তিকাও অবশ্য তাদের ব্যাচে খুবই শান্ত শিষ্ট মেয়ে। দেবলীনা বা ইন্দ্রাণীর মতো হাইফাই ধরনের নয়, সে বরং গার্গীর মতো একটু লো প্রোফাইলে থাকতে পছন্দ করে। হেসে বলল, আসলে এই হার রিমার মতো রূপসীর গলায় বেশি মানায়। সত্যি এই ধরনের নেকলেসে এমন একটা জিল্লা আছে যা পরার চেয়ে দূর থেকে বারবার দেখতেই ইচ্ছে করে যায়। হীরের টুকরো দুটো তো দারুণ দ্যুতি ছড়াচ্ছে। তাছাড়া সমুদ্রের নিচে কোনো ঝিনুকের ভাঁজে একটু একটু বেড়ে উঠেছিল এক একটা মুক্ত, এখন তা আলো করে আছে রিমার গলায়। এই ভাবনাটাই তাকে স্তব্ধ করে রাখছিল। রিমার জন্মদিনের এই নবম আশ্চর্যটি যিনি প্রেজেন্ট করেছেন, তিনি রিমার পিসিমা সুচরিতা বাগচি। 50-এর কাছাকাছি বয়স, কিন্তু 40 বললেও বেশি বলা হয়ে যায়, এতটাই চমৎকার তার রূপ আর চেহারা। রিমা তার বান্ধবীদের সঙ্গে পিসিমার আলাপ করিয়ে দিল একে একে। কথায় কথায় গার্গী জানল তার স্বামী খুব ব্যস্ত সমস্ত মানুষ, এক্সপোর্টের ব্যবসা করেন। প্রায় সারা বছরেই তার ঘুরে বেড়াতে হয় সুইজারল্যান্ড থেকে সিঙ্গাপুর, ইতালি থেকে আমেরিকা। বলতে গেলে পৃথিবীর খুব কম দেশই বাকি আছে যেখানে তার স্বামী কাজের ক্ষেত্রে যায়নি। পিসিমাও মাঝে মধ্যে তার স্বামীর সঙ্গে বিদেশে বেড়াতে যান। এই তো সেদিন ইতালি গিয়েই রিমার জন্য কিনে এনেছে এই চমৎকার নেকলেসটি। বলেছিলেন তার দাদাই তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে এত ভালো ঘরে বিয়ে দিয়েছিলেন,
দাদার ঋণ তো শোধ হওয়ানোর নয়, তাই তার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল অন্তত রিমাকে একটা ভালো জিনিস উপহার দেবেন। শুনতে শুনতে দেবলীনা হেসে বলল, ইস, আমাদের এইরকম পিসি নেই কেন? রিমার বাবা দেবদত্ত সান্যাল খুবই হাসি খুশি ধরনের মানুষ, তবে কম কথা বলেন। বাড়িতে লোকজন এসে হই হুল্লোড় করলে খুশি হন খুব। তিনি মাঝে মধ্যে এসে খোঁজ নিয়ে যাচ্ছেন মেয়ের বান্ধবীদের কারোর কোনো অসুবিধে হচ্ছে। রিমার মা রমলা আবার হুমকির থাকতেই ভালোবাসেন। অবশ্য প্রায় আসছেন গার্গীদের আড্ডার মধ্যে, বলছেন, যাও যাও, ফিশ ফ্রাই আর চিকেন ফ্রাই দিচ্ছে ডাইনিং হলে, সবাই গিয়ে নিয়ে এসো। তবে বেশি ভাজাভুজি খেয়ে পেট ভরিয়ে ফেলো না যায়, তাহলে ডিনার ভালো করে খেতে পারো। ওপাশে মস্ত ডাইনিং হলটিতে পর পর গোটা দশেক স্টোভ জ্বালিয়ে লাচ্ছা পরোটা, ফ্রাইড রাইস থেকে শুরু করে আলু মটর, পালং পনির ছাড়াও বেশ কয়েক প্রস্তুত মাছ মাংসের আইটেম গরম হচ্ছে বহুক্ষণ থেকে। মাঝে মধ্যে তার দু এক ঝোলো খাওয়া ডাইনিং থেকে ভেসে এলে জিভ চাটছিল দেবলীনা। ওর চেহারাটা পাতলা ফিনফিনে, লম্বা বলে অনেকটা রিফিলের মতো দেখায়। ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করে, ডাক্তার বারণ করা সত্ত্বেও। ফ্রাইয়ের কথা কানে যেতেই প্লেট ভর্তি করে নিয়ে এলো দুরকম আইটেম। রিমার 3 মাসিও এসেছেন অনেকক্ষণ। তারা আসর বসিয়েছেন অন্য ঘরে। রিমার মায়ের মতোই 3 মাসির নামের আদ্যক্ষরও র দিয়ে। যথাক্রমে রেশমি, রুমালি ও রাকা। 3 মাসির মধ্যে মেজো আর ছোটর ব্যবহারে একটা অন্য আভিজাত্য, কিন্তু বড় মাসি রেশমি খুব বেশি হি করে হাসেন। একবার এসে বললেন, এই রিমা, দেখি তো তোর হাতটা একবার পরে জীবনটা জুড়িয়ে নি, কিনে তো আর কোনোদিনই পড়তে পারবো না বলে নিজেই রিমার গলা থেকে পুট করে হাতটা খুলে নিয়ে পড়লেন গলায়। এক কোণে রাখা ছোট্ট আয়নাটায় কিছুক্ষণ দেখলেন নিজের শরীরটা, তারপর ফিরে এসে আবার পরিয়ে দিলেন রিমার গলায়। বর্দির এই আদেকলাপানা কিন্তু মোটেই পছন্দ করল না বাকি 2 বোন। গার্গী শুনতে পেল একটু দূরে দাঁড়িয়ে রাকা বলছেন রুমালিকে, বর্দিটা যা হ্যাংলা না। রুমালি ফিসফিস করে বললেন, পড়তে কি আমাদেরও ইচ্ছে করে না, তা বলে সবার সামনে? হঠাৎ পুরোদস্তুর বাঙালি সাজে এসে পড়লেন মোটা সোটা এক ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা, চোখে রিমলেস চশমা, বয়স 50-এর ওপর, তার সঙ্গে দামি বালুচরি শাড়ি আর প্রচুর গয়না পরে তার স্ত্রী। রিমা পরিচয় করিয়ে দিল তার মায়ের এই বান্ধবী শান্তা রায় ও তার স্বামী বিপ্লবেন্দু রায়ের সঙ্গে। দুজনেই নাকি ভালো রবীন্দ্রসঙ্গীত গেয়ে থাকেন জলসা টলসাতে। শান্তা রায় অবশ্য অনবল কথা বলে। গার্গীদের সঙ্গে আলাপ হতেই এমন বকতে শুরু করলেন যেন কত কালের চেনা। রিমার গলায় দামি নেকলেসটা দেখে হেসে ঝুঁকে পড়ে হাত বোলাতে লাগলেন মুক্তগুলোর ওপর। তারপর হেসে বললেন, কত দাম হবে? 2-3 লাখ নিশ্চয়ই, তাই না? রিমা হেসে বলল, পিসিমা বলেননি, আমরাও জিজ্ঞেস করিনি। শান্তা তৎক্ষণাৎ বললেন, দাঁড়াও, তোমার পিসিমার কাছে গিয়ে জেনে নিতে হবে। আমার এইরকম একটা নেকলেস কেনার কত দিনের শখ। আস্তে আস্তে বেশ জমে উঠছিল পার্টিটা। সবাই টুকটাক ভাজাভুজি নিয়ে আসছে প্লেট করে। খেতে খেতে হইচই করছে নিজেদের মধ্যে। রিমার মা তার বান্ধবীকে নিয়ে এবার ভেতরে গেলেন, কারণ শান্তা রায় দেখতে চাইছিলেন জন্মদিনে কি কি উপহার পেয়েছে রিমা। একটু পরেই শান্তা বেরিয়ে এসে গার্গীকে থ্যাঙ্কস দিলেন, এই জন্য যে একমাত্র সেই নাকি বই প্রেজেন্ট করেছে রিমাকে।
তাও রবীন্দ্রনাথের গীত বিতান সমগ্র। সব শেষে যে দম্পতি ভীষণ হৈ হৈ করতে করতে ঢুকলেন, তাদের দেখে ভারী মজা পেল। ভদ্রলোকের বয়স 55-এর মতো, পরনে কালো কোট প্যান্ট, গোফটা ছাটা একেবারে চার্লি চ্যাপলিনের ধাঁচা, হাতে তেমনই একটা চমৎকার স্টিক, তার মাথার কাছে দারুণ ঝকঝকে রূপো দিয়ে হাতির সুর বাঁধা, স্টিকটার নিচেও রূপো দিয়ে তৈরি একটা নাগরাই জুতো, যার ঝাঁকানো ডগাটি ছুটে চাইছে ওপরের সুরটা দিয়ে। ভদ্রলোকের চলাফেরার ভঙ্গিটা অনেকটা চার্লি ধোঁয়া, মুখে একটা ঘাড় বাঁকানো লম্বা পাইপ সারাক্ষণ ধোঁয়া ওড়াচ্ছে। ঘরে ঢুকতেই হৈ হৈ করে স্টিকটা রিমার মাথায় ছুঁয়ে হা হা করে হাসলে। এটা কিন্তু ম্যাজিক স্টিক, এক্ষুনি তোমার পিঠে দুটো ডানা গজিয়ে তোমাকে সত্যিকারের পরী করে দিতে পারি। ভদ্রলোকের স্ত্রীর বয়স 50-এর ওপর, পরনে একটা হলুদ রঙের চমৎকারী গাউন, এত ফর্সা রং যে হঠাৎ দেখলে বিদেশি বিদেশি মনে হয়। চোখে ঘন কাজল পরায় বেশ টানা টানা দেখাচ্ছে চোখ দুটো। তিনি নাকি খুব ভালো হাত দেখতে পারেন। রিমাকে বললেন, খুব শিগগিরই তুমি একটা আশ্চর্য ঘটনার মুখোমুখি হবে। রিমার বাবা এসে পরিচয় করিয়ে দিলেন তার বন্ধু কর্নেল তলাপাত্র ও তার স্ত্রী শকুন্তলার সঙ্গে। শকুন্তলা হাসি হাসি মুখে রিমার নেকলেসটার দিকে দেখছিলেন। রিমা তক্ষুনি বললেন, হাতটা একবার পরে দেখবেন আন্টি। নেকলেসটা পরে ভারী খুশি হয়ে ফিরিয়ে দিয়ে বললেন, রিয়েলি একটা ভালো প্রেজেন্টেশন। কর্নেল প্রায় বছর 5 হলো আর্মির চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে একটা 3 তলা মস্ত বাড়ি করেছেন গড়িয়ার কাছে। খুব সম্প্রতি কিনেছেন একটা চমৎকারী কন্টেসা গাড়ি। গার্গী আর অবন্তিকার বাড়ি তার যাওয়ার পথেই পড়বে জেনে খুশি হয়ে বললেন, অবশ্যই নামিয়ে দিয়ে যাব তোমাদের স্পটে। ইট উইল বি মাই প্রিভিলেজ। তারপর গলা নামিয়ে হাতির ছড়িটা উঁচিয়ে বললেন, অবশ্য তোমরা এই কম দামের গাড়িতে উঠতে যদি রাজি হও তবে। তার গলার ভঙ্গিতে সবাই হৈ হৈ করে হেসে উঠল। একটু পরে বোঝা গেল কর্নেল তলাপত্র আর তার স্ত্রী দুজনেই ভারী মজাদারের মানুষ। শকুন্তলা এক একজনের হাত দেখছেন আর মজার মজার মন্তব্য করে কাউকে বলছেন, তুমি দেখতে শান্তশিষ্ট কিন্তু ভেতরে ভারী দুষ্ট। কাউকে বলছেন, বোঝাই যাচ্ছে তোমার হাজবেন্ডের একটা ভালো গাড়ি থাকবে। ইতিমধ্যে যার চোখে কি একটা পড়ায় আঙুল দিয়ে ঢলঢলে, তার টানা টানা চোখ দুটো কাজল থেবড়ে গেল। এদিকে কর্নেল সারাক্ষণ ভালো ভালো জোকস বলে উচ্ছল করে তুললেন ঘরের আবহাওয়া। যেমন চার্লি চ্যাপলিনের মতো চেহারাটা করেছেন, তেমনই হাসির ফুলছুরি ছোটাচ্ছেন কথায় কথায়। দীর্ঘকাল আর্মিতে চাকরি করার সুবাদে তার অভিজ্ঞতার ঝুলিতে যে কত রকমের গল্প, তারই মধ্যে দেশ বিদেশের রকমারি জোক শোনাতে শোনাতে বললে, পারপার্শ্বিক রেশারেশি আছে। এমন দুদেশের লোক একে অন্যকে নিয়ে যোগ করতে দারুণ পছন্দ করে। সেই জন্যই ফরাসিরা ঠাট্টা করে বেলজিয়ানদের বোকামোর গল্প শুনিয়ে। ইংরেজরা তেমনই আইরিশদের নিয়ে গল্প বানায়, আর আমেরিকানরা হাসে পলিশদের বোকামোর গল্পগুলো। যেমন আয়ারল্যান্ডের রেল স্টেশনের একজন নোটবাহক এক ইংরেজের আগন্তুকের গ্লাস বাক্স মাথায় চাপিয়ে বললেন, স্যার আপনি আমাকে অনুসরণ করুন, আমি ঠিক আপনার পেছন পেছন যাচ্ছি। গার্গীরা 5 বান্ধবী যখন হাসতে হাসতে গড়িয়ে পড়ছে, কর্নেল তলাপাত্র তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, ইউ গার্লস আর অল জেন্টস। এরাও তো সব এক একটা মুক্ত। রিমার নেকলেসের মতো এরাও কেমন ঝকমকাচ্ছে। আবার এক দফা হাসি। সেই মুহূর্তে রিমার মা রমণী এসে হাসি হাসি মুখে ঘোষণা করলেন, ডিনার রেডি।
এবার অতিথিদের সকলে ডাইনিং হলে যেতে অনুরোধ জানাচ্ছি। হুল্লোড়ের প্রাথমিক পর্ব শেষ করে তখন সবাই একে একে গিয়ে ভিড় করল ডাইনিং। সুখাদ্য লোভনীয় গন্ধ তখন মম করে ঘুরেছে মস্ত ঘরটির মেঝে থেকে সিলিং পর্যন্ত। ঢাইন করে রাখা পেটের পাহাড় থেকে ওরা সকলে এক একটা প্লেট, সেই সঙ্গে ন্যাপকিন, কাঁটা চামচ তুলে নিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছে নেভানো স্টোভগুলোর ওপর অক্ষমান গরম খাদ্য সম্ভারের সামনে। 4-5 জন পরিবেশনকারীর কাছে ঘুরে ঘুরে প্লেট বোঝাই করে ওরা তখন হলের মাঝখানে ভিড় করে দারুণ হই হুল্লোড়ে ব্যস্ত। বাচ্চাদের একটা আলাদা ঘরে টেবিল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। শুধু বড়দের জন্যই এই বুফে। বুফে সিস্টেম খাওয়ার একটা সুবিধে এই যে আইটেমগুলো ভালো লাগলে তা আরও 2-1 বার ইচ্ছে মতো নিজেই তুলে নিয়ে আসা যায়। মিসেস তলাপাত্র আবার এত ঝাল মশলা দেওয়া খাবার খান না। শুধু একটা আইসক্রিম তুলে নিলেন টেবিল থেকে। রিমাকে ঘিরে তখন আড্ডা চলেছে সবার। গার্গীরা 4 বান্ধবী ছাড়াও রিমার 3 মাসি, পিসিমাও জড়ো হয়েছেন ঘরে। খুব মনোযোগ দিয়ে খাচ্ছেন বিপ্লবেন্দু রায় আর তার স্ত্রী শান্তা। আর কর্নেল তলাপাত্র তো খেতে খেতে শুনিয়েই যাচ্ছেন খাওয়া নিয়ে কত মজার মজার জোকস। তার খাওয়া মানে প্রায় পাখির আহার। বলেন, বয়স হচ্ছে তো। রিমার বাবা মা ঘুরে ঘুরে সকলকে জিজ্ঞেস করছেন কেমন হয়েছে রান্না। অনুরোধও করছেন একে ওকে আরও 2-1 পিস মাছ নেওয়ার জন্য, কিংবা চিকেন। কর্নেল তলাপত্রকে দেখে বললেন, সে কি, এখনই খাওয়া শেষ হয়ে গেল, আর কিছু নেবেন না? খাবার উল্লাস ঠিক যখন তুঙ্গে, ঠিক সেই সময় কিভাবে যেন আলোটা নিভে গেল ডাইনিং হলের। আর হঠাৎ অন্ধকারে যা হয়, একটা চাপা আফসোস আর হা হতাশ মুহূর্তের ঢেউ খেলে গেল গোটা ডাইনিং হলে। রিমার মায়ের ব্যস্ত সমস্ত কণ্ঠস্বর শোনা গেল। জেনারেটরের ব্যবস্থা আছে, কারো নার্ভাস হওয়ার কারণ নেই। কিন্তু পরক্ষণে একটু হুড়োহুড়ি হলো ভিড়ের মধ্যে। একজন আরেকজনকে ধাক্কা দিয়ে ফেললো নাড়াচাড়া করতে গিয়ে। তাতে একজনের হাত থেকে চামচ পড়ে গেল মাটি। সে নিচু হয়ে চামচ খুঁজতে যেতেই আরেকজন তার গায়ে হুমড়ি খেয়ে পড়তে যাচ্ছিল। কেউ একজন অস্ফুট আর্তনাদ করে বলল, ইস কি অন্ধকার। মনে হলো ইন্দ্রাণীর গলা। একটু পরেই হঠাৎ রিমার অস্ফুট স্বর শোনা গেল, কে যেন আমার গলায় হাত দিচ্ছে। এভাবে মিনিট 3-4 পরেই জেনারেটরের শব্দ হতেই দপ করে আলো জ্বলে উঠল ঘরের ভিতরে। আর প্রায় সঙ্গে সঙ্গে দেবলীনা চমকে উঠে রিমার গলার দিকে তাকিয়ে বলল, তোর নেকলেস কি হলো রিমা? নেকলেস? রিমা চামচ শুদ্ধ হাতটা গলায় ছুঁয়ে আর্তনাদ করে উঠল। অন্ধকারে অন্ধকারে কে যেন আমার গলায় হাত দিয়েছিল। রিমার মা একটু দূরে ছিলেন। দ্রুত ছুটে এসে স্তম্ভিত হয়ে গেলেন মেয়ের গলায় চোখ পড়তে। কে হাত দিচ্ছিল? রিমার চারপাশে তখন সকলে জড়ো হয়েছে। কর্নেল তলাপত্র বললেন, স্ট্রেঞ্জ, এই অন্ধকারের ভেতরে কে এমন কাজ করতে পারে? বিপ্লবেন্দু রায় এগিয়ে এলেন তৎক্ষণাৎ। এমনও হতে পারে কেউ নেই, হয়তো কারোর হাতের ধাক্কা লেগে পড়ে গেছে কোথাও। বরং সকলে মিলে ঘরগুলো খুঁজে দেখা যাক। কর্নেল তলাপত্র তার দিকে এমন ক্ষুদ্র চোখে তাকালেন যেন বিপ্লবেন্দু রায় ইচ্ছে করে অন্যদিকে নজর ঘুরিয়ে দিতে চাইছেন সকলের। রিমা তখন এক হাতে প্লেট, অন্য হাতে কাঁটা চামচ নিয়ে থরথর করে কাঁপছে। তক্ষুনি তার বাবা গিয়ে হাত থেকে প্লেটটা না নিলে হয়তো পড়ে ভেঙে যেত প্লেটটা। গার্গী তার গলার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে দেখল তার গলার নিচে একটা কালো কালি সরু আঁচড়। হয়তো নেকলেসটা থেকেই লেগেছে। নিশ্চয়ই পড়ে গেছে। শান্তারায়ও নিশ্চিন্ত হলেন যেন। তার গলায় স্বরটা বেশ সুরেলা, তবু কেমন ফ্যাস ফ্যাস করলো তখন। এই মেয়েরা, সকলে খুঁজে দেখো তো। সকলের খাওয়া তখন বন্ধ।
অর্ধভুক্ত প্লেট সকলে বড় টেবিলটার উপর নামিয়ে রেখে ডাইনিং আর লিভিং রুমের কার্পেট খুঁজে ফেলল তন্ন তন্ন করে, কিন্তু কোথাও সেই ঝকমকে নেকলেসটার হদিশ পাওয়া গেল না। রিমার মেজমাসি রুমালি হঠাৎ বললেন, এই দিদি, তোর হাত থেকে চামচ পড়ে গেছিল বোধহয়, ওই যে। রিমার বড় মাসি রেশমি বলে উঠলেন, ও মা, তাই তো, আমি এতক্ষণ খুঁজে মরছি, কে যেন ধাক্কা মারল তখন। রিমার মুখের রক্ত যেন শুষে নিয়েছে কেউ। বলল, অন্ধকারে এমন হুটোপাটি হলো তখন, এখন মনে হচ্ছে কেউ এক ধাক্কা দিয়ে অমনি খুলে নিল নেকলেস। কি সর্বনাশ! মিসেস তলাপাত্র আঁতকে উঠলেন তৎক্ষণাৎ। তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যেই যে কোনো একজন। কথাটা সকলের কানে যেতেই সমস্ত হলঘর স্তব্ধ। একটা ঠান্ডা স্রোত গার্গীর রক্তের ভেতরে কুলকুল করে বয়ে গেল। নিশ্চয়ই বাকি সকলেরই একই অবস্থা। অবন্তিকা মুখ কালো করে বলল, যা বাবা, জন্মদিনের নেমন্তন্ন খেতে এসে শেষে কেউ নেকলেস চুরি করবে? কর্নেল তলাপত্র তার হাতের স্টিকটা উঁচিয়ে বললেন, কেউ যোগ করছে না তো রিমার সঙ্গে? রিমার বান্ধবীরা তো ওর কাছাকাছি ছিল। যদি কেউ লুকিয়ে রেখে থাকো তো বের করে দাও, নইলে ব্যাপারটা আর জোকের পর্যায়ে থাকছে না, সিরিয়াস হয়ে যাচ্ছে কিন্তু। দেবলীনা, ইন্দ্রাণী, অবন্তিকা সকলের মুখই এতক্ষণ ফ্যাকাশে হয়েছিল। কর্নেল তলাপত্রের কথা শুনে আরও রক্তশূন্য হয়ে গেল এক মুহূর্তে। গার্গী সামান্য প্রতিবাদ করে হেসে বলল, রিমার কাছাকাছি শুধু ওর বন্ধু বান্ধবীরাই ছিল তা নয়, আরও অনেকেই ছিল কিন্তু। রিমার মা রমলার মুখখানা থমথম করছে। কর্নেলের দিকে তাকিয়ে বললেন, না না, ওভাবে বলবেন না কর্নেল, ওরা সবাই খুবই ভালো মেয়ে। কর্নেল তলাপত্র হেসে উঠলেন হঠাৎ। আমি কিন্তু যোগ করেই বলতে চেয়েছিলাম কথাটা। ভাবছিলাম এমনও হতে পারে কেউ হয়তো যোগ করেই খুলে নিয়েছে। এখন লজ্জায় পড়ে গেছি। তাই মিসেস তলাপাত্র খুবই ক্ষুদ্র হয়েছিলেন তার স্বামীর এই ধরনের কথায়। গম্ভীর হয়ে প্রায় ধমকে সুরে বললেন, তুমি তো সব সময় যোগ করে চলেছ। এটা এমন একটা ঘটনা যা নিয়ে যোগ করার শোভা পায় না। কয়েক লক্ষ টাকার দাম নেকলেসটা, তা জানো? কর্নেল তলাপত্র অপ্রস্তুত হয়ে বললেন, দ্যাটস রাইট। সারাক্ষণ খুশিতে থাকতে চাই বলে আমি একটু হালকা করতে চাইলাম পরিস্থিতিটা। রিয়েলি ব্যাপারটা এমন স্যাড। এই সময় বিপ্লবেন্দু রায় হঠাৎ ব্যস্ত হয়ে বললেন, আমাদের কিন্তু একটু তাড়া আছে, চলে যেতে হবে এক্ষুনি। রিমার জন্য খুবই খারাপ লাগছে অবশ্য। শান্তা রায়ও রিমার মায়ের কাছে গিয়ে বললেন, সত্যি খুব খারাপ লাগছে, হঠাৎ এইটুকু সময়ের মধ্যে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে তা ভাবতেও পারা যাচ্ছে না। আমি আমি আর চলি রে। কর্নেল তলাপাত্র বাধা দিয়ে বললেন, ঠিক এই মুহূর্তে চলে যাওয়াটা মোটেই ভালো দেখাচ্ছে না। মিস্টার অ্যান্ড মিসেস রায় বরং আরো আধ ঘন্টা অপেক্ষা করে যান। নিশ্চয়ই এই ঘরেই আছে নেকলেসটা। আপনারা যদি এখনই চলে যান তো সন্দেহটা আপনাদের উপরে গিয়ে পড়বে হয়তো। আমাদের উপর? বিপ্লবেন্দু রায়ের ফর্সা মুখে একরাশ কালি ঢেলে দিল কেউ। শান্তা রায়ও স্তম্ভিত হয়ে গেলেন কথাটা শুনে। কিন্তু কর্নেল তলাপত্র হেসে বললেন, দেখুন, আমার কথাগুলো হয়তো অপ্রিয় শোনাচ্ছে, কিন্তু ভাবুন তো রিমার কথা, তার বাবা মার কথা,
তার পিসিমার কথা, যিনি তার অতি কষ্টের সঞ্চয় থেকে এত টাকা খরচ করে কত আহ্লাদ করে অত দূর থেকে নিয়ে এসেছে নেকলেসটা। এখন আমাদের সকলের উচিত নেকলেসটা উদ্ধার করতে সাহায্য করা। হয়তো এও হতে পারে নেকলেসটা কোথাও পড়ে গেছে, কেউ সেটা সরিয়ে ফেলেছে, অথবা অন্ধকারের মধ্যে কেউ চট করে খুলে নিয়েছে ওটা। কিন্তু এখন আমাদের উচিত রিমার কিংবা তার বাবা মার বা পিসিমার সন্দেহ দূর করা। রাত হয়ে গেছে, নিশ্চয়ই কেউই আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এ বাড়ি। তবে যাওয়ার আগে সকলে অন্তত এটা প্রমাণ করে যান যে কারোর সঙ্গে নেকলেসটা চলে যাচ্ছে না। বিপ্লবেন্দু রায় ও তার স্ত্রী মুখ অন্ধকার করে শুনছিল কর্নেল তলাপত্রের কথা। তিনি থামতেই এবার বললেন, বলুন, কি করতে হবে বলুন। আমার মনে হয় আমরা পুরুষেরা আমাদের পকেটগুলো সার্চ করে দেখিয়ে দিই, কিংবা মেয়েরা তাদের ভ্যানিটি ব্যাগগুলো দেখিয়ে দিক। বলতে বলতে মিসেস তলাপাত্রকে উদ্দেশ্য করে বললেন, শকুন্তলা, তুমি শুরু করো প্রথমে, যাতে অন্যরা ক্ষুব্ধ না হন। তোমার ভ্যানিটি ব্যাগটা বেশ ডাইস আকারে, এর মধ্যে সহজে একটা নেকলেস চালান হয়ে যেতে পারে। শকুন্তলা তলাপত্র মুখ শুকনো করে বললেন, সে আমি এখনই দেখিয়ে দিচ্ছি, কিন্তু ভীষণ আপসেট হয়ে গেলাম নেমন্তন্ন খেতে এসে। বলে তৎক্ষণাৎ তার কাঁধের ডাইস ঝকঝকে ব্যাগটা উল্টে দিলেন সাদা চাদর ঢাকা টেবিলের উপর, দিয়ে গম্ভীরভাবে বললেন, তুমি বলছো বলে দুর্নামের হাত থেকে রক্ষা পেতে এভাবে ব্যাগের জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি, কিন্তু মেয়েরা এভাবে তাদের ব্যাগ দেখাতে বাধ্য নয়। মিসেস তলাপত্রের ব্যাগের ভেতরে টেলিফোন নাম্বার লেখা একটা পকেট ডায়েরি, টাকা পয়সা রাখার একটা ছোট্ট পার্স এবং কিছু সাজের জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই। তার দেখানো শেষ হতেই অন্য মেয়েরাও সকলে একে একে তাদের ব্যাগ উপর করে সন্দেহমুক্ত করলেন নিজেদের। কারোর ব্যাগেই নেকলেসটা পাওয়া গেল না দেখে কর্নেল তলাপত্র হতাশ হয়ে বললেন, আর বাকি রইল দুজনের হাতে দুটো চশমার খাপ। রেশমি, আপনি কিছু মনে করবেন না, আপনার চশমার খাপটা একবার দেখে দিন। মিস্টার রায়, আপনার চশমার খাপটাও। তাছাড়া রাকা, তোমার হাতে একটা ফোল্ডিং ছাতা আছে, ওটাও বা আর বাকি থাকবে কেন? বলে রিমার বাবার দিকে তাকিয়ে বললেন, দেবব্রত, নাও ইউ ডিসাইড, পুলিশে খবর দেবে কিনা? যারা আজকে তোমার আমন্ত্রিত অতিথি তারা সকলেই তোমার আপনজন। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে হয়তো আমাদেরই কেউ নেকলেসটা খুলে নিয়েছে রিমার গলা থেকে। সমস্ত ঘটনাটাই এতটাই হতাশার, কষ্টের আর তার উপর অপমানজনক যে কেউই কোনো কথা বলতে পারছিল না। গার্গীর কাছে কোনো ব্যাগ ছিল না, ছোট একটা পার্স, তা উপর করে কয়েকটা নোট আর খুচরো পয়সা টেবিলের ওপর সাজাতে সাজাতে হেসে বলল, কিন্তু কাকু, সকলে তো ব্যাগ ট্যাগ উপর করে দিল, আপনারটাই শুধু বাকি। আমার কোনো ব্যাগ ট্যাগ নেই, তবে বেশ কয়েকটা পকেট আছে। হা হা করে হেসে উঠে কর্নেল এগিয়ে এলেন গার্গীর দিকে। এক হাতে পাইপ আর অন্য হাতে ম্যাজিক স্টিক। সারেন্ডার করার ভঙ্গিতে বললেন, প্লিজ সার্চ মাই পকেটস। গার্গীও হাসছিল, না না কাকু, বরং আপনার পাইপ আর ম্যাজিক স্টিকটা উপর করে দিন টেবিলে। হয়তো অলৌকিক জাদু বলে রিমার নেকলেসটা আবিষ্কৃত হলেও হতে পারে। ইজ ইট? কর্নেল খুবই সপ্রতিতভাবে তার দুহাতের ধরা ঘাড় ভাগানো পাইপ আর ম্যাজিক স্টিকটা টেবিলের ওপর রেখে বললেন, সরি, পাইপটা উপর করা যাচ্ছে না।
তাহলে সাদা চাদরটা নষ্ট হয়ে যাবে তামাকের ছাইয়ে। পাইপটা নয়। গার্গী টেবিলের ওপর থেকে রূপো দিয়ে বাঁধানো কালো স্টিকটা তুলে নিল হাতে। রূপোর তৈরির ওপরের হাতি সুর আর নিচে নাগড়া জুতোর ডগাটা দেখতে দেখতে বলল, স্টিকটা সত্যি ম্যাজিক স্টিক কাকু। এতক্ষণ দেখছিলাম হাতি সুর আর নাগড়া জুতোর ডগা একই দিকে ছিল, এখন দেখছি নাগরার ডগা উত্তর দিকে, তো হাতির সুর দক্ষিণ দিকে। কি করে হলো এটা বলুন তো? বলতে বলতে হঠাৎই হাতির সুরটা ধরে টানাটানি শুরু করতেই কর্নেল তলাপত্র হাঁ হাঁ করে ছুটে এলেন গার্গীর দিকে। ওটা ওটা ভেঙে যাবে, ভেঙে যাবে বলে বাধা দেওয়ার আগে তখনই গার্গী হাতির সুরটা খুলে ফেলেছিল কালো স্টিকটার থেকে। স্টিকটা টেবিলের ওপর উপুর করে ধরতেই তার ভেতরের ফাঁপা জায়গাটা থেকে বেরিয়ে এলো হীরের কুচি বসানো মুক্তোর মালা, যেটা কিছুক্ষণ আগেই শোভা পাচ্ছিল রিমার গলায়। সমস্ত ঘটনার প্রবল আকস্মিকতায় কয়েক মুহূর্ত গোটা ঘরটা যাকে বলে তিন পতন স্তব্ধতা। একটু পরেই গার্গী সেই নিস্তব্ধতা ভেঙে হাতির সুরটা আবার স্টিকের ডগায় আগের মতো এঁটে কর্নেলের হাতে ফেরত দিয়ে বলল, সত্যি কাকু, আপনার ম্যাজিক স্টিকটা তুলনা নেই। প্রাথমিক হতভম্ব ভাব কাটিয়ে রিমা তৎক্ষণাৎ ছুটে এসে টেবিলের ওপর থেকে তুলে নিল নেকলেসটা। তারপর সেই অবিশ্বাস্য ঘটনাটির মানে খুঁজতে একবার গার্গীর দিকে একবার কর্নেলের দিকে তাকাতে লাগলো অবাক হয়ে। ততক্ষণে বিরূপ বিস্ময়ে লাফাচ্ছেন রিমার মা, পিসিমা, মাসিরা সকল। নেকলেসটার দিকে সবাই ঝুঁকে পড়ে যেন মিলিয়ে নিচ্ছিল সত্যি সেই নেকলেসটাকে। তারা কেউই বুঝে উঠতে পারছিল না কি করে রিমার গলার নেকলেসটা কর্নেল ম্যাজিক স্টিকের ভেতরে চলে গেল। কর্নেল নিজেও অবিশ্বাসের গলায় বলে উঠল, অসম্ভব, এ কি করে হয়? গার্গী হেসে উঠে বলল, আসলে রিমার কানের কাছে কালো দাগটা দেখেই সন্দেহ হলো। হঠাৎ এখানে কাজলের দাগ এলো কিভাবে? পরক্ষণে খেয়াল করে দেখি মিসেস তলাপাত্র তখন চোখ ঢলছিলেন, তার আঙুলেই কাজল লেগে আছে। অন্ধকারে রিমার গলা থেকে দ্রুত নেকলেসটা খুলে নেওয়ার সময় মিসেস তলাপাত্রের আঙুল থেকে কাজল লেগে গিয়েছিল রিমার গলায়। ঠিক তখনই আমার নজর পড়ে কর্নেলের ম্যাজিক স্টিকের সুর আর নাগরার ডগা বিপরীতমুখী হওয়ার ব্যাপারটা। দেখেই আমার মনে হলো দুয়ে দুয়ে চারের মতো মিলে যাচ্ছে আমার অনুমান। কর্নেল তার স্ত্রীর কাছ থেকে নেকলেসটা পেয়ে স্টিকের মধ্যে ভরে আবার সুরটা আটকে দিতে গিয়ে অন্ধকারে ঘুরিয়ে ফেলেছেন মুখটা। কর্নেল তলাপাত্র আর তার স্ত্রীর মুখ তৎক্ষণাৎ রক্তশূন্য। পরে গার্গী তার বান্ধবীদের বলছিল, আসলে কর্নেল এত বড় লোক কি করে হলেন সেটাই ভাবছিলাম অবাক হয়ে। নিশ্চয়ই অসৎ উপায় উপার্জন ওর অভ্যেস ছিল। আর ওর স্ত্রী এত বড় লোক হবার সত্ত্বেও যেভাবে লোভীর মতো তাকাচ্ছিলেন নেকলেসটার দিকে, তাতে হঠাৎ কেন কে জানে প্রথম থেকে ওদের সন্দেহ হচ্ছিল আমার। ভদ্রমহিলা কিন্তু তুখোড়। যেহেতু একবার নেকলেসটা গলায় পরে আবার খুলেছিলেন, অতএব ওটা কিভাবে খুলতে হয় তা জেনে ফেলেছিলেন তখনই। অন্ধকারে রিমার গলায় ওটার হদিশ করা খুবই কঠিন অবশ্য, তবে হিরেটা অন্ধকারেও ঝকমক করে বলে তেমন অসুবিধে হয়নি। তারপর কর্নেল তলাপত্রকে তা পাচার করাও কঠিন হয়নি, এই কারণে যে স্টিকটার উপরে ও নিচের ঝকঝকে রূপোর কাজটা অন্ধকারে নজর করা যায়। যাই হোক, ভদ্রলোক যে জমিয়ে গল্প করে সকলকে হিপনোটাইজ করতে পারেন, আর ভদ্রমহিলা যে হাত দেখার সঙ্গে হাত সাফটাও ভালো জানেন, তাতে সন্দেহ নেই।
ওরা আমাদের যেমন তুলনা করেছিল মুক্তের সঙ্গে, তেমনি আমরাও বলতে পারি ওরা স্বামী স্ত্রী দুটোই হীরের টুকরো। আজকে আমি যে গল্পটা পড়লাম সেটি লিখেছেন তপন বন্দ্যোপাধ্যায়। গল্পটার নাম হলো মুক্তোর মালায় দুটি হীরের টুকরো। এই সিরিজটা হলো গোয়েন্দা গার্গী 10 কাহিনীর একটা সিরিজ। আশা করছি আপনাদের সকলের গল্পটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করতে সেটাও ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা সুন্দর গল্প নিয়ে। গল্পটাকে শেষ অবধি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।